কোনো জায়গায় এই কার্যপত্রের জন্য 7টা ক্লাস নিয়েছে এইরকম কোনো রেকর্ড তোমরা পাবা না। একমাত্র আমি 7 নাম্বার ক্লাস নিচ্ছি। আর একটা বিষয় তোমরা জানো, আসসালামু আলাইকুম স্যার জুনাইদ। ওয়ালাইকুম আসসালাম। এই যে 7টা ক্লাস নিচ্ছি, এই 7টা ক্লাস কিন্তু তোমরা কোনো এক জায়গায় কোর্সে ভর্তি হলেও পাবা না। তোমরা কোর্স করে দেখো, কোনো একটা বড় বড় রেনাউন্ড প্রতিষ্ঠান আছে যারা কোর্স করায়, এবং তাদের কোর্সগুলো আমরাই করাই। আমি কিন্তু জানো কিনা জানি না, আমি বাংলাদেশের সবচাইতে বড় বড় অনলাইন প্ল্যাটফর্ম যা আছে, একবারে আই এডুকেশন, বিজনেস স্কোয়াড, রয়্যাল এডুকেশন, তারপরে আমাদের কি বলে লিজেন্ড কেয়ার, সবগুলাতে কিন্তু আমি ক্লাস নিয়েছি। সবার আন্ডারে আমি জব করেছি। সো তারা সাধারণত একটা অধ্যায়ের জন্য 2টা ক্লাস দেয় বা 3টা ক্লাস দেয়, এরপরে একটা সলভ ক্লাস দিয়ে এই অধ্যায় শেষ, এভাবে কিন্তু কোর্স করায়। সো বুঝতে পারছো আমি কিভাবে তোমাদেরকে পড়াচ্ছি। তোমরা সেজন্য আজকের ক্লাসটা করার পর ডিসিশন নিও যে সবাই সবকিছু ভালোভাবে শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা আজকে সলভ ক্লাসে যাব, আমরা প্রশ্ন সলভ করব। তো গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন দেখো, আমি বোর্ড প্রশ্ন যেগুলা করাবো সেগুলা অবশ্যই গুরুত্বপূর্ণ দেখে আমি বাছাই করেছি। তো এর আগে বিপরীত দাখিলাটা আমাদের বাকি আছে, বিপরীত দাখিলা আমরা অঙ্ক করানোর সময় সলভ করব। আজকে প্রথম যে প্রশ্নটা আমরা করব, দেখো এই প্রশ্নটা আমাদের কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা। হ্যাঁ, আমাদের অল ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন যেটা করব, আমরা প্রশ্নটা একটু পড়ি। আমাদের এই প্রশ্নটা হচ্ছে রাহুল ব্রাদার্সের 31 মার্চ 2018 সালের ত্রৈমাসিক রেয়া মিল। ত্রৈমাসিক মানে বুঝছো তো ভাইয়া, ত্রৈমাসিক মানে হচ্ছে 3 মাস, 3 মাসের একটা রেয়া মিল দেওয়া আছে। হ্যাঁ, আর এটা 2018 সালের 31 মার্চ তারিখে, মানে আমাদের অঙ্কটা রেয়া মিলের উপরে যে ডেটটা মনে রাখবা, এটা সবসময় শেষ ডেট, শেষ তারিখ। তার মানে আমাদের অঙ্কটা শুরু হয়েছে কখন? 1 জানুয়ারি 2018। 1 জানু, হ্যাঁ, 2018। তার মানে অঙ্কটা শেষ হচ্ছে 31 মার্চ 2018। মানে এটা 3 মাসের একটা অঙ্ক দিয়েছে তারা, 1 বছরের না। তো এখানে একটা রেয়া মিল দেওয়া আছে, শুদ্ধ রেয়া মিল। আমরা জানি মূলধন, মূলধন একটা মালিকানা সত্ত্ব ভাইয়া। তো এটা ক্রেডিটে থাকে। নগদ তহবিল একটা চলতি সম্পদ, এটা ডেবিটে থাকে। সেবা আয়, সেবা আয় বলতে আমরা আয়কে বুঝবো, এটা ক্রেডিটে থাকে। অনুপার্জিত সেবা আয় হচ্ছে মূলত দায়, কি দায়? চলতি দায়, এটা ক্রেডিটে থাকে। সাপ্লাইস 8,000 টাকা, এটা চলতি সম্পদ। বেতন খরচ, ব্যয়, অগ্রিম বীমা চলতি সম্পদ, যন্ত্রপাতি স্থায়ী সম্পদ। এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। এখন দেখো, এরপরে আমাদের কিছু অন্যান্য তথ্যগুলো আছে। এই অন্যান্য তথ্যগুলাই মূলত আমাদের কি সমন্বয়, এগুলাকে আমরা সমন্বয় করব। ওকে, তো এগুলা যে সমন্বয় করব, দেখো কিভাবে করব। আমরা প্রথমে যে সমন্বয়টা আছে সেটা নিয়ে আমরা একটু কথা বলি। দেখো প্রথম সমন্বয়টা কি ভাইয়া বলছে, 31 মার্চ তারিখে অনুত্তীর্ণ বীমার পরিমাণ। অনুত্তীর্ণ মানে কি তো বলতে পারবা? অনুত্তীর্ণ বীমার পরিমাণ, অনুত্তীর্ণ বীমা মানে কি? বীমা, যে বীমার মেয়াদটা আমাদের এখনো অতিক্রম হয় নাই, যে বীমার মেয়াদটা এখনো আমাদের অতিক্রম হয় নাই, মানে এই অনুত্তীর্ণ বীমা মানে কি? কে বলতে পারবা? আমরা একটু শুনি, সবাই একটু কমেন্টে জানাও অনুত্তীর্ণ বীমা মানে কি। আমি একটু শুনতে চাই তোমাদের কাছে অনুত্তীর্ণ বীমা। যারা চাও আমার সাথে ডিরেক্ট কথা বলতে, আজকের ক্লাসে অনেক প্রশ্ন তোমাদের মনে থাকতে পারে, তোমাদের মনে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। সো ওই প্রশ্নগুলা যদি যারা জানতে চাও যে আমরা প্রশ্ন জানবো বা আপনার সাথে আমরা কথা বলবো, তাদের জন্য আমি আমার ক্লাসের জুম অ্যাপ লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ডিরেক্ট যুক্ত হয়ে আমাকে প্রশ্ন করতে পারবা। ওকে, তো আমি জুম অ্যাপ লিঙ্কটা তোমাদের জন্য দিয়ে দিলাম, সেটাকে আমি প্রিন্ট করে দিচ্ছি। কারণ এই জুম অ্যাপের মাধ্যমে তোমরা আমার সাথে ডিরেক্ট কথা বলতে পারবা। তাহলে অনুত্তীর্ণ বীমা মানে কি ভাইয়া? আমি একটু শুনতে চাই তোমাদের কাছে। একটু লাইভে যারা আছো তারা একটু কমেন্ট করে জানাও, দ্রুত জানাও, না হলে আমি বলে দিবে এই অনুত্তীর্ণ বীমা মানে কি ভাইয়া। অনুরোধ করছি ক্লাসটা সবাই একটু শেয়ার করে দাও বন্ধু বান্ধবের কাছে প্লিজ। আমাদের কিন্তু ক্লাসে ভিউ কম হয়, শেয়ারও কম হয়, কিন্তু আমাদের সার্ভিস কিন্তু তোমরা 100তে 100 পাও। যারা আমার এই ক্লাসগুলো করেছো, লাস্ট 6টা ক্লাস করেছো, আজকে 7 নাম্বার ক্লাস করতেছো, তারা বিশ্বাস করো অন্য বাংলাদেশের যে কোনো টিচারের সাথে কম্পেয়ার করে দেখো কেমন হয়। ওকে, এই অনুত্তীর্ণ বীমা মানে ভাইয়া অগ্রিম বীমা। কি মানে? এই বীমা মানে অগ্রিম বীমা। ওকে, তার মানে অগ্রিম বীমার পরিমাণ হচ্ছে আমাদের কত? ওকে, অগ্রিম বীমার পরিমাণ হচ্ছে আমাদের 2,000 টাকা। তাহলে দেখো আমাদের অগ্রিম বীমা শুরুতে আছে কত টাকা ভাইয়া? আমরা এর আগে করেছি 6,000 টাকা, আর শেষে আছে অগ্রিম বীমা কত?
2000 টাকা। এখন আমাকে একটু বলো এখানে মূলত কি ঘটনা ঘটেছে। আমাদের এরা মিলে অগ্রিম বিমা 6000, আবার সমন্বয়ে গিয়ে আমরা দেখলাম অগ্রিম বিমা কত ভাইয়া, অগ্রিম বিমা 2000, ওয়াজের মতো বললাম। দেখো তাহলে ঘটনা কি ঘটেছে, পারি না ভাইয়া। ওকে, অগ্রিম বিমার ঘটনা কি ঘটেছে আমি আবারও বলছি। আমার যা মিলে অগ্রিম বিমা কত ভাইয়া, আমার যা মিলে অগ্রিম বিমা 6000। দেখো আর সমন্বয় গিয়ে দেখলাম অনুত্তীর্ণ বিমা মানে অগ্রিম বিমা, আর অগ্রিম বিমা 2000। তাহলে কি বোঝা যাচ্ছে, আমার শুরুতে ছিল 6000, শেষে আছে কত, 2000। তার মানে আমরা কি বুঝতে পারতেছি ভাইয়া, একটু বলো তো সবাই, সবাই একটু বলো তো, লাইভে যারা আছো তারা একটু কমেন্ট করে জানাও এখানে ঘটনাটা কি কি ঘটেছে। এখানে ঘটনা একটা ঘটেছে, কি ঘটেছে একটু বলো, একটু বলতে পারবা ভাইয়ারা। অনুত্তীর্ণ বিমা আগে ছিল 6000, বর্তমানে 2000। তার মানে আমার সারা বছর মানে সারা মাসে, স্যার আমি আগের ক্লাসগুলো করি নাই তাই আজকের ক্লাসটা কন্টিনিউ করছি না, আমি রেকর্ড ক্লাস করে নেব। থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি কন্টিনিউ করতে পারো, বুঝবা। আমি বুঝালে বুঝবা, আর আগের ক্লাসগুলোর জন্য আমি লিঙ্ক দিয়ে দিব, প্রত্যেকটা ক্লাস সাজানো আছে, অবশ্যই পারবা, কোনো প্রবলেম নাই, সবই পারবা। ওকে, সবই পারবা, সমস্যা নাই, আমি আছি। তুমি প্রয়োজন আমি তোমাকে একটা লাইক দিয়ে দিলাম, আমাকে ইনবক্স করো, সব দিয়ে দেবো। ওকে, আর আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা একজন এখানে দিয়ে দিও, যাতে করে সবাই অ্যাড হতে পারে। দেখো আমাদের শুরুতে মিলে বিমা ছিল 6000 ভাইয়া, আর সমন্বয় এসে বলছে বিমার পরিমাণ, অগ্রিম বিমার পরিমাণ 2000। তার মানে আগে সম্পদ ছিল 6, এখন 2। তার মানে আমাদের অগ্রিম বিমার পরিমাণ 4000 টাকা কমে গিয়েছে। কেন কমে গিয়েছে, কারণ এই অগ্রিম বিমাটা আমাদের খরচ হয়ে গিয়েছে। আমি আগেও বলেছি, এখনো বলেছি, একটা কথা সব সময় মাথায় রাখবা। কথাটা কি, মাথায় রাখো, সম্পদের মেয়াদ অতিক্রম হলে, কার মেয়াদ, সম্পদের মেয়াদ, খেয়াল করো, সম্পদের মেয়াদ শেষ হলে, মেয়াদ উত্তীর্ণ হলে, উত্তীর্ণ হলে বা অতিক্রম হলে সেটা কি হয়ে যায় বলো, সম্পদের মেয়াদ অতিক্রম হলে সেটা কি হয়ে যায়, সেটা খরচ হয়, সেটা খরচ হয়। আর দায়ের মেয়াদ অতিক্রম হলে সেটা কি হয়, দায়ের মেয়াদ অতিক্রম হলে সেটা আয় হয়। বুঝতে পেরেছ। সো অগ্রিম বীমা শুরুতে ছিল ভাইয়া কত, অগ্রিম বীমা শুরুতে ছিল 6000, মিলে আমরা দেখলাম শেষে গিয়ে বললো অগ্রিম বীমা 2000। তার মানে সারা মাসে অগ্রিম বীমা খরচ হয়ে গেছে 4000। কথাটা বুঝছো কিনা। এখন আমরা জানি মিলে অগ্রিম বীমা কোথায় আছে, ডেবিটে। তাহলে সমন্বয় দাখিলায় কি হবে, আমরা এই যে সমন্বয় দাখিলা যখন দিব, অগ্রিম বীমা কি হবে, ক্রেডিট হয়ে যাবে কত, 4000। আর বিমা খরচ, এই যে 4000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সেটা খরচ হয়ে গেছে, বিমা খরচ ডেবিট। তাহলে জাবেদাটা কি হবে, সমন্বয় দাখিলা, বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট। এরপরে দেখো আমাদের 2 নম্বর সমন্বয়টা কি বলছে, অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ 1200 টাকা। তো অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ আমরা কি করব, এই যে আমাদের মিলে সাপ্লাইজ আছে 8000, এখানেও সাপ্লাইজ বলছে 1200। তার মানে আমার শুরুতে সম্পদ ছিল 8000, এখন হচ্ছে অব্যবহৃত সাপ্লাইজ মানে সম্পদ হচ্ছে 1200। তার মানে সাপ্লাইজ খরচ হয়েছে কত বলো, 6200 টাকা সাপ্লাইজ খরচ হয়েছে। ওকে, তার মানে আমরা সাপ্লাইজ খরচের জন্য জাবেদা দিব, সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। তাহলে আমরা এই যে দুইটা জাবেদা দিচ্ছি, প্রথম জাবেদা কি ছিল ভাইয়া, বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট। কেন, আমার অগ্রিম বিমা মিলে ছিল 6000, সমন্বয় গিয়ে আমি দেখলাম আমার অগ্রিম বিমা আছে মাত্র 2000। তার মানে আমার খরচ হয়ে গেছে 4000। একদিকে আমাদের ব্যয় বাড়বে, ব্যয় বাড়লে ডেবিট, অন্যদিকে আমাদের মিলে যে অগ্রিম বীমা নামক সম্পদ ছিল, সে সম্পদ কমে যাবে, সম্পদ কমলে বা হ্রাস পেলে ক্রেডিট। এরপরে আমরা সাপ্লাইজ খরচ কি দেখলাম, দেখো আমরা মিলে সাপ্লাইজ দেখলাম আমার 8000, আর সমন্বয়ে বলছে অব্যবহৃত সাপ্লাইজ আছে 1200। তার মানে সারা বছর যাবত আমি সাপ্লাইজ ব্যবহার করে ফেলেছি 6800। তো সাপ্লাইজ মিলে ডেবিটে ছিল, আমার সমন্বয় দাখিলায় তাহলে ক্রেডিট হয়ে যাবে। আর সাপ্লাইজ খরচ করে ফেলছি 6800, খরচ করলে ব্যয় বাড়ে, সেজন্য সাপ্লাইজ খরচ ডেবিট 6800। আর অন্যদিকে মিলে সাপ্লাইজ সম্পদ ছিল ডেবিটে, সম্পদ হ্রাস পেয়েছে 6800, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, সেজন্য এটা ক্রেডিট হয়েছে 6800। এই দুইটা জাবেদা ক্লিয়ার কিনা। থ্যাংক ইউ ভেরি মাচ এম এস মিশু, সবাই ক্লিয়ার কিনা, এই দুইটা জাবেদা ক্লিয়ার কিনা আগে আমাকে বলো। আমরা এই যে 31 মার্চ দুইটা জাবেদা দিলাম, প্রথম হচ্ছে বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট, এরপরে সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, সবাই ক্লিয়ার কিনা।
আমরা ওই দিন বলেছি অব্যবহৃত সাপ্লাইজ আর সাপ্লাইজ একই জিনিস, দুইটাই সম্পদ। তো সম্পদ সম্পদ মিলে গেলে, সম্পদের মেয়াদ অতিক্রম হলে সেটা খরচ হয়ে যায়। কারণ আমরা রেয়া মিলে কি দেখলাম, আমরা রেয়া মিলে দেখলাম সাপ্লাইজ হচ্ছে 8,000, এখানে দেখলাম সাপ্লাইজ 1200। তার মানে দুইটাই সম্পদ, আগে ছিল 8,000 এখন 1200, তার মানে বাকিটা খরচ হয়ে গেছে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা বলো তো? 31 নাম্বারে, 31 নাম্বারেরটা আরেকবার বলেন। 31-এ মানে কোনটা, 31 নাম্বারটা না 1 নাম্বারটা না 2 নাম্বারটা? ভাইয়া আবার একটু বলো তো, আবার একটু বলো তো, 1 নাম্বার না 2 নাম্বার বলো। আমরা ছোটবেলায় স্কুলে পড়ার সময় আমাদের ওয়াশরুমে ধরলে তখন আমরা বলতাম 1 নাম্বার না 2 নাম্বার। আমাকে বলো কোন প্রশ্নটা, আবার একটু বলেন। আমাদের আগের ক্লাসগুলা যদি করো তাহলে এগুলাতে তেমন প্রবলেম হবে না, তারপরে আমি বলে দিচ্ছি যেহেতু তুমি বলছো, খেয়াল করো। আমাদের এই যে 31শে মার্চ, মানে আমাদের এই অঙ্কটা শেষ হচ্ছে 31শে মার্চ, মানে আহ, অঙ্কের মেয়াদকাল শেষে অনুত্তীর্ণ বীমার পরিমাণ বলছে কত, 2,000। মানে অনুত্তীর্ণ বীমা মানে ভাইয়া অগ্রিম বীমা। তো আমি দেখলাম আমার রেয়া মিলে অগ্রিম বীমা আছে 6,000, আর শেষে গিয়ে দেখলাম অগ্রিম বীমার পরিমাণ দাঁড়ালো 4,000। তার মানে কি, আমার সম্পদ আগে ছিল 6, এখন আছে 2। তার মানে বাকি সম্পদ কোথায় গেল? আমরা জানি সম্পদ যখন কমে যায় তখন সেটা কি হয়ে যায়, খরচ হয়ে যায়। সোজা কথা। তাহলে আগে ছিল আমার সম্পদ 6, এখন সম্পদ 2, তার মানে বাকি 4,000 টাকার সম্পদ আমার কমে গেছে। কেন কমছে? সম্পদ কমে যায় কেন? যখন এটা খরচ হয়ে যায়। তার মানে আমার এই যে অগ্রিম বীমা এটা কমে গেছে, কত টাকা কমছে? ওই 6 থেকে তুমি 2 মাইনাস করো, 4,000 টাকা কমে গেছে। এটাই হচ্ছে বীমা খরচ। তাহলে অগ্রিম বীমা কমে গেলে সেটা খরচ হয়ে যায়, সম্পদের মেয়াদ অতিক্রম হলে সেটা খরচ হয়ে যায়। দ্যাট মিনস আমরা এই যে অগ্রিম বীমা রেয়া মিলে ডেবিট আছে যাবে, তা কি হয়ে যাবে? অবশ্যই অবশ্যই ক্রেডিট হয়ে যাবে। আমরা জানি রেয়া মিলে যেটা ডেবিট থাকবে যাবে তা সেটা ক্রেডিট হয়ে যাবে। আর আমাদের কি ডেবিট হবে কোনটা, যতটুকু খরচ হয়ে গেছে। তাহলে আমাদের যাবেটা কি হলো, আমাদের এই যে বীমা খরচ ডেবিট বা বীমা ব্যয় ডেবিট, এটা ব্যয় হয়ে গেছে। আগে ছিল 6, বর্তমানে আমরা দেখলাম অগ্রিম বীমা আছে 2, তার মানে বাকি 4,000 টাকা খরচ। আর আমার রেয়া মিলে যে অগ্রিম বীমা, সেই সম্পদটা কমে গেছে 4,000 টাকা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো 3 নাম্বার সমান, আমরা প্রথমে খ নাম্বার প্রশ্নটা সলভ করতেছি, কিন্তু ক নাম্বারটা আমরা পরে করব। সমন্বয় দাখিলার কাজ করতেছি। 3 নাম্বার সমন্বয় দাখিলা আমরা জাবেদা দিব। দেখো বলছে অনুপার্জিত সেবা আয়ের 1/3, ভাইয়া 1/3 মানে 3/1 3/1 অর্জিত হয়েছে। আমরা এর আগেও এটা করেছি। আমরা রায় মিলে দেখো অনুপার্জিত সেবা আয় কত আছে ভাইয়া, 12,000 টাকা। তো আমরা একটা বিষয় তো সবাই জানি যে অনুপার্জিত সেবা আয় হচ্ছে যেটা দায়, মানে আমি সেবা দিই নাই কিন্তু টাকাটা নিয়ে নিয়েছি, এটা আমার জন্য অবশ্যই একটা দায়। আমি তোমাকে সেবা না দিয়ে আমি বললাম যে তুমি আমাকে 2 মাসের বেতন দিয়ে দাও, তুমি আমাকে 2 মাসের বেতন দিয়ে দিয়েছো, আমি আয় করে ফেলছি। এই আয়টা হচ্ছে আমার অনুপার্জিত আয় বা অগ্রিম আয়, যার জন্য আমি তোমার কাছে দায়বদ্ধ থাকবো, তোমাকে আগামী 2 মাস যাবত আমার সেবা দিতে হবে, পড়াতে হবে। তাহলে এই দায়টা যখন অর্জিত হয় তখন একদিকে আমাদের দায়টা কমে যায়, দায় কমে যায়, অন্যদিকে আমাদের এই যে অর্জিত হওয়ার সাথে সাথে সেটা কি হয়ে যায়, আয় হয়ে যায়। আমি এর আগে বলেছি দায় যখন মেয়াদ অতিক্রম হয়, দায় যখন কি হয়, মেয়াদ অতিক্রম হয় বা দায় যখন অর্জন হয়ে যায় বা অর্জিত হয়ে যায়, হ্যাঁ, তখন সেটা অবশ্যই আয় হয়ে যায়। তাহলে দায় অর্জিত হলে একদিকে দায় কমে, অন্যদিকে আমাদের আয় বাড়ে। তো দায় কমলে কি হয়, ডেবিট, আয় বাড়লে হয় ক্রেডিট। সেজন্য জাবেদায় কি হবে, জাবেদা এই যে অনুপার্জিত সেবা আয় আছে সেটা এখানে ক্রেডিট আছে, জাবেদায় হয়ে যাবে ডেবিট। আর এই যে অর্জিত হয়ে গেছে সেজন্য আমার সেবা আয়টা হয়ে যাবে ক্রেডিট। তাহলে কত অংশ অর্জিত হয়েছে, 3/1 তাহলে আমাদের দায় ছিল টোটাল 12,000, 12,000-এর 3/1 কত ভাইয়া, 3/1 মানেই 4,000 টাকা। সো অনুপার্জিত সেবা আয় ডেবিট আর সেবা আয় ক্রেডিট হবে। থ্যাংক ইউ মিশু। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম। 3 নাম্বার সমন্বয়টা দেখো, অনুপার্জিত সেবা আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট, একদিকে আমাদের দায় হ্রাস পেল, অন্যদিকে আমাদের আয় বৃদ্ধি পেল। এটা আমরা এর আগেও করিয়েছি। আর এটা কত ছিল, আমাদের যে 12,000 টাকা অনুপার্জিত সেবা আয় ছিল তার 3/1, মানে এটাকে 3 ভাগ করলে আমরা 4,000 টাকাই পাবো। ক্লিয়ার কিনা বলো তো সবাই, সবাই ক্লিয়ার কিনা? আমরা একটু শুনি তোমাদের কাছ থেকে, এই বিষয়টা একটু শুনি, সবাই ক্লিয়ার কিনা।
তিনটা জাবেদা আমরা করেছি, এই তিনটা জাবেদায় কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলো। আমাদের সমন্বয় দাখিলা খ নাম্বার প্রশ্নে আমাদের সমন্বয় দাখিলা আসবে ভাইয়া। আমরা তিনটা জাবেদা এই পর্যন্ত করেছি, এই তিনটা জাবেদার মধ্যে আমাদের কোনো ধরনের কোনো প্রবলেম থাকলে আমরা শেয়ার করতে পারি। প্রথম ছিল আমাদের কি বীমা খরচ আর অগ্রিম বীমা, কারণ পরেরটা ছিল সাপ্লাইজ খরচ আর সাপ্লাইজ, আর 3 নাম্বার ছিল অনুপস্থিত সেবা আয় আর সেবা আয়। জি ক্লিয়ার, লাবণ্য ক্লিয়ার, ক্লিয়ার, থ্যাংক ইউ ইফতি আহমেদ ক্লিয়ার, এম এস মিশু ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদেরকে। আমি ঘুরে ফিরে তোমাদেরকে এই ক্লাসে দেখি, নতুন কেউ জয়েন করে না আমাদের ক্লাসে, আমি বুঝলাম না। আচ্ছা, আমরা কিন্তু আর হয়তো 1 সপ্তাহ এভাবে ক্লাস নেব বা 10 দিন ক্লাস নেব, যদি দেখি তোমাদের ভালো সাড়া পাই তাহলে কন্টিনিউ করবো, না হয় কন্টিনিউ করবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের লাস্টের জাবেদা দেখো, প্রাপ্য সেবা আয়। ভাইয়া প্রাপ্য মানে কি জানো? প্রাপ্য মানে যেটা তোমার পাওনা। পাওনা কেন পাওনা? কারণ এই সেবাটা তুমি দিয়েছো কিন্তু টাকাটা পাওনা, এটা এখনো বকেয়া আছে। তার মানে প্রাপ্য সেবায় মানে কি কি আয়? বকেয়া সেবা আয়। মানে আমি ধরো তোমাকে পড়িয়েছি, তুমি আমাকে টাকাটা এখনো দাও নাই, হ্যাঁ, এটাকে আমরা বলবো প্রাপ্য সেবা আয় বা বকেয়া সেবা আয়। যে সেবাটা দিয়েছি আমরা এখনো টাকা পাই নাই, তাহলে সেবা যখন প্রদান করব তখন আমাদের কি বাড়বে বলো তো? বাকিতে সেবা দিলে আমি তোমার কাছ থেকে টাকা পাবো, তাহলে তুমি আমার কি হিসাব? প্রাপ্য হিসাব বা দেনাদার। তাহলে একদিকে প্রাপ্য হিসাব নামক সম্পদ বাড়বে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। অন্যদিকে আমি যেহেতু সেবাটা দিয়েছি আমার একটা আয় হয়েছে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, সেবা আয় ক্রেডিট। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার সমন্বয় দাখিলা। তাহলে আমি বাকিতে যখন সেবা দিব, একদিকে আমাদের কি বাড়বে? একদিকে আমাদের খেয়াল করো, একদিকে আমাদের দেনাদার বা প্রাপ্য হিসাব বাড়বে, অন্যদিকে সেবা আয় বাড়বে। একদিকে সম্পদ বাড়বে আর একদিকে আয় বাড়বে। তাহলে আয় যখন বকেয়া থাকে তখন আমাদের সম্পদ বাড়ে। 4 নাম্বার দাখিলাটা বুঝতে, দেনাদার মানে প্রাপ্য, হ্যাঁ দেনাদার মানে প্রাপ্য হিসাব। ওকে, দেনাদার, পাওনা, প্রাপ্য হিসাব একই জিনিস। যে সেবাটা আমরা দিয়েছি টাকাটা এখনো আমরা পাই নাই। ওকে, আমরা লাইভে যারা আছি, আমি বুঝলাম না যারা লাইভে আছো তারা কেন আমার কথা বুঝতেছো না? তোমরা কি আমার ক্লাস বুঝতেছো না সেজন্য শেয়ার হচ্ছে কম? তাহলে আমরা 4টা সমন্বয় দাখিলা করে পেলাম। দেখো ভাইয়া 4 নাম্বার সমন্বয় দাখিলাটা সলভ আমি দেখাচ্ছি। দেখো, প্রাপ্য হিসাব ডেবিট মানে আমি সেবাটা বকেয়া দিয়েছি আর সেবা আয় ক্রেডিট, আয় বৃদ্ধি পেয়েছে। এই 4টা সমন্বয় দাখিলার জন্য আমরা 4 নাম্বার পাবো, কারণ এটা খ নাম্বারে আসে। তাহলে প্রথম থেকে আমি একবার রিপিট করে দিই, এই অনুত্তীর্ণ বীমা মানে কি বীমা ভাইয়া? অগ্রিম বীমা। আমরা বলছি রেয়া মিলের আইটেমের সাথে যদি সমন্বয়ের আইটেম মিলে যায়, এখানে ওর অগ্রিম বীমা আছে 6,000, এখানে দেখলাম অগ্রিম বীমা 2,000, তার মানে অগ্রিম বীমা আমাদের শুরুতে সম্পদ ছিল 6, শেষে 2, তার মানে বাকি 4,000 টাকা সম্পদ খরচ হয়ে গেছে। এই যে অগ্রিম বীমা খরচ হয়েছে কত? 4,000। সেজন্য একদিকে আমাদের খরচ বাড়বে 4,000, বীমা খরচ ডেবিট, আর অগ্রিম বীমা নামক সম্পদ কমে যাবে। দ্বিতীয় জাবেদা সেম জাবেদা, আমার রেয়া মিলে সাপ্লাইজ মানে সম্পদ ছিল 8,000, আমার সমন্বয়ে অব্যবহৃত সাপ্লাইজ এটাও সম্পদ 1,200। তার মানে আমার সম্পদ আগে ছিল 8, এখন 1,200, তার মানে আমার সাপ্লাইজ খরচ হয়ে গেছে কত? 6,200 টাকা। মাইনাস করলে আমরা দেখবো 6,200 টাকা যে খরচ হয়ে গেছে, এই জন্য আমরা দাখিলা দিব। কি দাখিলা দিব? সাপ্লাইজ খরচ ডেবিট, আর রেয়া মিলে সাপ্লাইজ যেহেতু ডেবিটে আছে, সাপ্লাইজ কমে গিয়েছে, সাপ্লাইজ ক্রেডিট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর পরের দাখিলা সেম, আমাদের অনুপার্জিত সেবায় উপার্জিত হয়েছে সেজন্য আমাদের এই দায়টা কমে যাবে। তাহলে এটা রেয়া মিলে ক্রেডিটে আছে, এটা যাবে তাই ডেবিট হয়ে যাবে, আর সেবা এটা ক্রেডিট হয়ে যাবে যেহেতু আয়টা হয়েছে কত? 1/3, মানে এই 12,000-এর 3/1 মানে 4,000 টাকা। সো এই 4টা দাখিলা আমরা দেখলাম। প্রথম দাখিলা হচ্ছে বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট, সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, অনুপার্জিত সেবায় ডেবিট, সেবায় ক্রেডিট, আর আমাদের প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট। এই 4টা দাখিলা আমরা সমন্বয় দাখিলা ক্লিয়ার করলাম। এখন আমাদের দেখো, আমরা ক নাম্বার প্রশ্নটা বলবো। আমাদের খ নাম্বার প্রশ্নটা সবাই ক্লিয়ার? সমন্বয় দাখিলাটা আমরা কিভাবে দিব র্যামিলের সাথে মিলিয়ে, সেটা আমি দেখালাম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ এম এস মিশু, ইফতি আহমেদ, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তোমরাই মোটামুটি রেসপন্স করতেছো, কয়েকজন কমন কয়েকজন আছো। এছাড়া আসলে আমি হতাশ, বা সর্বোচ্চ সব মিলিয়ে হতাশ আর কি, পারফরমেন্স নিয়ে একটু হতাশ। যাই হোক, ব্যাপার না,
আমরা ট্রাই করব যতটুকু সার্ভিস তোমাদের দিতে পারি। ক নাম্বার প্রশ্নটা আমরা এখন সলভ করব। ক নাম্বার প্রশ্ন বলছে ভাইয়া সেবা আয়ের পরিমাণ, মোট সেবা আয়ের পরিমাণ। দেখো মোট সেবা আয়ের পরিমাণ যদি আমরা বলতে যাই, সেবা আয়ের সাথে আমাদের এখানে দুইটা বিষয় রিলেটেড আছে। এই যে 3 নাম্বার সমন্বয়, অনুপার্জিত সেবা আয়ের 1/3 অর্জিত হয়েছে। যখন অর্জিত হবে তখন একদিকে আমাদের অনুপার্জিত সেবা আয় কমেছে আর সেবা আয়টা বেড়েছে। আমরা যাবে কি করলাম, অনুপার্জিত সেবা আয়কে ডেবিট করলাম আর সেবা আয় ক্রেডিট করলাম। তার মানে এই 1/3 মানে 12,000-এর কত, 3/1 মানে 4,000 টাকা সেবা আয়ের সাথে যোগ হবে। খেয়াল করো। আবার লাস্টে যে প্রাপ্য সেবা আয় মানে আমরা একটু আগে বললাম সেবা আয়টা আমার বকেয়া আছে, তো বকেয়া থাকলে কি হবে? আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যাও আজকে একটা বা দুইটা যদি সম্ভব হয় আরেকটা করাবো, তবে মনে হয় না আরেকটা করাতে পারবো, একটাই করাবো ইনশাল্লাহ। একটা ম্যাথই ভালোভাবে করিয়ে দিব তোমাদের, যাতে তোমরা আরো 5টা ম্যাথ করতে পারো। তো প্রাপ্য সেবায় মানে সেবায়টা আমার বাকি আছে, তো বাকি থাকলে আমাদের কি হয়, প্রাপ্য হিসাব বা দেনাদার ডেবিট হয় আর সেবায় ক্রেডিট হয়, মানে আবারও সেবায় 2,000 টাকা বাড়বে। তাহলে আমাদের মোট সেবায় কত হবে? ক নাম্বার প্রশ্ন। আমার সেবায় হচ্ছে 60,000, এই অনুপার্জিত সেবায়ের 1/3 উপার্জিত হয়েছে, এখানে আমার কত, 3/1 মানে 4,000 টাকা বাড়তেছে। তাহলে 60 আর 4 64, আবার এখানে বকেয়া ছিল 2,000, 66,000। তাহলে আমাদের মোট সেবা হয়, ক নাম্বার প্রশ্নের উত্তর হবে 66,000। দেখো আমাদের রেয়া মিলে সেবায় ছিল আমাদের 60,000, আর অনুপার্জিত সেবায় অর্জিত হয়েছে 3/1। ওই যে 12,000 টাকা অনুপার্জিত সেবায় ছিল, সেটা 3/1 আমার আয় হয়েছে। সো এখানে 4,000 টাকা আয়। তাহলে 60 আর 4 কত হয়, 64। আবার সেবায় বকেয়া ছিল আমার 2,000, এটা যোগ করলে আমার মোট সেবা আয় হবে 66,000। ক নাম্বার প্রশ্ন ক্লিয়ার কিনা বলো তো? সবাই ক্লিয়ার? ক নাম্বার প্রশ্ন ক্লিয়ার হলে সবাই একযোগে আমরা ক্লিয়ার লিখবো, সবাই ক্লিয়ার লিখবো। ওকে, একটু কমেন্টে জানাও ক্লিয়ার কিনা তোমরা। যারা লাইভে আছো, আমাদের সাথে 6জন মেম্বার লাইভে আছো এখনো, সবাইকে ধন্যবাদ। আর আজ থেকে আমরা একটু হার্ড লাইনে যাব, যারা ক্লাস করবে না লাইভে তাদেরকে কিন্তু আমি পিডিএফ শিটও দিব না, এরপরে হচ্ছে তাদেরকে আমি আমার সাজেশনও দেব না। ওকে, তো যারা লাইভে আছো এতটুকু বুঝছো কিনা, আমাদের ক নাম্বার প্রশ্ন ক্লিয়ার কিনা? আমরা ক আর খ সলভ করলাম, সমন্বয় দাখিলা সলভ করলাম এবং ক নাম্বার প্রশ্ন ক্লিয়ার করলাম। বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। এম এস মিশু, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটা সলভ করব। 100% ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। ভালো লাগে যখন বুঝি যে তোমরা আমার কথা বুঝতে পেরেছ। এখন আমরা ঘ নাম্বার প্রশ্ন বলছে সমন্বিত র্যামিল, ভাইয়া সমন্বিত র্যামিল। তো আমরা কার্যপত্রের ছকে কি দেখেছি, একটু আমরা ছকে যদি চলে যাই, দেখো আমরা কার্যপত্রের ছকটার দিকে তাকাই। আমাদের প্রথমে হিসাবে শিরোনাম থাকবে, পরে র্যামিল থাকবে, এরপরে আমরা যে সমন্বয় দাখিলা দিয়েছি সেই সমন্বয় দাখিলাগুলো বসাবো। এরপর আমরা কি করব ভাইয়া, সমন্বিত র্যামিল। আমি বলছি সমন্বিত র্যামিলটা কিভাবে হবে, র্যামিলের আইটেমের সাথে সমন্বয়ের আইটেমের কি করব, যোগ অথবা কি করব, বিয়োগ করব। বিয়োগ করে আমরা সমন্বিত র্যামিল করব। এরপরে আয় বিবরণী আর উদ্বৃত্ত পত্র বা আর্থিক অবস্থার বিবরণী। তবে মজার বিষয় হচ্ছে এই অঙ্কে তোমাকে এই দুইটা অংশ চায় নাই, তোমাকে সমন্বিত র্যামিল পর্যন্ত করতে বলছে। তার মানে র্যামিল, সমন্বয় আর সমন্বিত র্যামিল আমাদের ঘর হবে 3টা, মানে 3টা করে ডেবিট ক্রেডিট মিলিয়ে 6টা ঘর হবে। আর আমাদের এখানে কি হবে, হিসাবের শিরোনামটা হবে, আমাদের হিসাবগুলো হবে। সো আমরা, থ্যাংক ইউ ভেরি মাচ তহিদা, অসংখ্য ধন্যবাদ ইপ্তি আহমেদ। আমার ক্লাস আসলে তোমাদেরকে কেমন মুগ্ধ করে, কেমন লাগে একটু শুনতে চাই। তোমরা তো আমার সম্বন্ধে কখনো মতামত করো না, জানি না কেন করো না। তো এই অঙ্কের সবচাইতে মজার বিষয় কি জানো, তো আমরা বলছি প্রথম ঘরটা কি হবে বলো তো, প্রথম ঘরটা র্যামিল হবে। তাহলে আমরা কি করব, হিসাবের শিরোনাম আর র্যামিলটা যা যা আছে, র্যামিলটা সরাসরি তুলে ফেলবো, সবাই সবাই তুলে ফেলবো। তাহলে প্রথমে কি করব, এই যে হিসাবের শিরোনাম, হিসাবের শিরোনামটা আমরা এই যে র্যামিলের হিসাবগুলো আছে যা যা আছে সেগুলা লিখে ফেলবো। তো প্রত্যেকে আমরা কি করব, আমরা যখন কার্যপত্র করতে যাব, প্রথমে হিসাবের শিরোনামগুলো র্যামিল থেকে যা যা আছে, এই 1 2 3 4 কি পর্যন্ত আছে র্যামিল থেকে আমরা দেখলাম, আমরা দেখলাম যন্ত্রপাতি পর্যন্ত আছে, এই যন্ত্রপাতি পর্যন্ত আমরা তুলে ফেলবো, সবাই তুলে ফেলবো যন্ত্রপাতি পর্যন্ত। তুলে ফেলার পর র্যামিলে টাকাটা কোথায় আছে খেয়াল করো, যেগুলা ডেবিট পাশে আছে সেগুলা ডেবিট পাশে লিখে ফেলবো, আর যেগুলা ক্রেডিট পাশে আছে সেগুলা ক্রেডিট পাশে, সেম এই পুরো প্রশ্নটা তুলে ফেলবো। তাহলে আমরা
অঙ্ক করতে গিয়ে প্রথমে রেয়ামিলের ঘরে এই যে যেগুলা ডেবিটে আছে সেগুলা ডেবিট পাশে লিখে ফেললাম, যেগুলা ক্রেডিটে আছে ক্রেডিট পাশে লিখে ফেললাম। বুঝতে পেরেছো কিনা? তাহলে আমরা কিছু করবো না, এখানে প্রথম ঘরটা আমরা রেয়ামিল, আমাদের যে প্রশ্নের রেয়ামিলটা দেওয়া আছে সেই রেয়ামিল থেকে হুবহু যা আছে তাই এখানে তুলে দিব। রেয়ামিলে যে হিসাবটা আছে সেই হিসাবটা লিখবো, সেই টাকাটা ডেবিটে থাকলে ডেবিটে, ক্রেডিটে থাকলে ক্রেডিটে। যেমন মূলধন ক্রেডিটে 40,000 ছিল সেটাই তুলে পেলাম, নগদ তহবিল ডেবিটে 20,000 ছিল। এভাবে আমরা প্রত্যেকটা হিসাব তুলে ফেলছি, রেয়ামিলের হিসাবগুলো এই যে এতটুক পর্যন্ত। বুঝছো কিনা? সবাই বুঝছো কিনা? আমরা রেয়ামিলের হিসাবটা তুলে ফেলবো প্রথমে, আমরা প্রশ্ন থেকে ডিরেক্ট এটা তুলে ফেলবো। তুলে ফেলেছি। তুলে ফেলার কাজ যদি আমরা, ভাইয়া অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ক্লাস যদি ভালো লাগে তাহলে একটু 2-4 জনকে একটু বললো, ভাই আমার কিন্তু কোনো বিজ্ঞাপন নাই, আমার কোনো ডিজিটাল বোর্ড নাই, আমি একটু মনে করো অন্যান্য টিচারের মতো এত জাঁকজমকপূর্ণ ক্লাস নেই না। আমি ক্লাস হচ্ছে, আমার ক্লাস হচ্ছে তোমাদেরকে একজন হোম টিউটর যেভাবে পড়াবে আমি সেভাবে পড়ানোর ট্রাই করি, ওকে, যাতে তোমাদের কোনো গ্যাপ না থাকে ভাই। আমার উদ্দেশ্য সৎ, তো তোমরা সেটাকে সফল করার দায়িত্ব তোমাদের, তোমাদের মাধ্যমে আমি অন্যের কাছে পৌঁছাতে চাই। তো আমরা প্রথমে রেয়ামিলটা লিখে ফেলবো। আচ্ছা ভাইয়া, রেয়ামিলের পরে কি লিখবো? সমন্বয়। তো সমন্বয় আমরা কয়টা জাবেদা পেয়েছি? সমন্বয় 4টা, মনে আছে কিনা? এই যে সমন্বয়, এই সমন্বয়গুলো এখন আমরা বসাবো। তবে সমন্বয় বসানোর সময় আমরা চিন্তা করব সমন্বয় কি কি আছে যেটা রেয়ামিলের সাথে মিল আছে। দেখো আমাদের এখানে এই যে অনুত্তীর্ণ বীমা খরচ, এটার জন্য আমরা কি জাবেদা দিলাম? আমরা জাবেদা দিলাম, দেখো, বীমা খরচ ডেবিট আর অগ্রিম বীমা ক্রেডিট। খেয়াল করো, অগ্রিম বীমা। তাহলে দুইটা জিনিস ছিল। আর এখানে জাবেদা কি দিলাম? সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, সাপ্লাইজ খরচ আর সাপ্লাইজ। এখানে দিলাম অনুপার্জিত সেবা আয় ডেবিট আর সেবা আয় ক্রেডিট। কথা বুঝছো কিনা? এখানে দিলাম প্রাপ্য হিসাব ডেবিট, সেবা ক্রেডিট। তো এখন আমরা দেখব এই জাবেদায়, প্রথম জাবেদায় আমাদের বীমা খরচ ডেবিট, বীমা খরচ কি রেয়ামিলে ছিল? ছিল না। অগ্রিম বীমা ক্রেডিট, কিন্তু অগ্রিম বীমার মধ্যে ছিল। আবার দেখো পরেরটা অব্যবহৃত সাপ্লাইজ, এখানে আসে না, এই যে সাপ্লাইজের মধ্যে কাজ ছিল। অনুপার্জিত সেবা আয়, তাহলে অনুপার্জিত সেবা আয়ও ছিল, আবার সেবা আয়ও ছিল। খেয়াল করবা। আর প্রাপ্য সেবায়, মানে প্রাপ্য হিসাব আর সেবায়, এটা আমাদের দেনাদার ছিল, দেনাদার আছে এই অঙ্কে? আমার এই অঙ্কে দেনাদার বা প্রাপ্য হিসাব নাই, কিন্তু সেবায় আছে। তার মানে র্যা মিলে আমাদের কয়টা হিসাব আছে? র্যা মিলে আমাদের এই যে সেবা আয়, অনুপার্জিত সেবা আয়, সাপ্লাইজ, অগ্রিম বীমা, এই জিনিসগুলো আমাদের র্যা মিলে আছে, যেগুলোর সাথে আমাদের সমন্বয়ের একটা সম্পর্ক ছিল। তাহলে প্রত্যেকটা হিসাবকে আমরা লিখে ফেলবো। তাহলে প্রথম জাবেদায় আমরা কি করছি? 1 নাম্বার জাবেদাটা কি করছি? দেখো 1 নাম্বার জাবেদা আমরা জাবেদা কি করছি? বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট। তো অগ্রিম বীমা তো আমার র্যা মিলে আছে, কত টাকা? 4,000 টাকা। র্যা মিলে কোথায় আছে? আমরা র্যা মিল যে লিখেছি সেখানে চলে যাব। দেখো আমার র্যা মিলে অগ্রিম বীমা আছে কিনা একটু দেখো ভাইয়া। এই যে দেখো আমার র্যা মিলে অগ্রিম বীমা আছে 6,000। তো এখন আমি সমন্বয় যখন করতে গেলাম তখন কিন্তু আমি অগ্রিম বীমা সমন্বয়ের কোথায় ছিল বলো তো? সমন্বয় যখন আমি করতে গেলাম আমার অগ্রিম বীমা সমন্বয় কিন্তু ডেবিটে ছিল না, সমন্বয় ছিল ক্রেডিটে। তাহলে এটা তো আমাদের সমন্বয়। তাহলে সমন্বয়ে অগ্রিম বীমা কি আছে? ক্রেডিটে। কত টাকা? 4,000 টাকা। সমন্বয়ে যে যে ঘরে আছে আমরা সমন্বয়ের ঘরে সেই পাশেই লিখবো। তো আমি সমন্বয়ের ঘরে চলে গেলাম। তাহলে অগ্রিম বীমার ঘরে আসো। আমি সমন্বয়ের ঘরে চলে গেলাম। দেখো অগ্রিম বীমার ঘরে আসো, অগ্রিম বীমার ঘরে গিয়ে আমি এই সমন্বয়ের ঘরের টাকাটা ক্রেডিট পাশে লিখলাম। বুঝছো কিনা তোমরা? কারণ আমার র্যা মিলে তো ডেবিটে ছিল, কিন্তু আমি যখন জাবেদা দিলাম জাবেদায় সমন্বয়ে অগ্রিম বীমাটা ক্রেডিট ছিল। বুঝতে পেরেছ? অগ্রিম বীমা বসালাম। এটা বুঝছো কিনা আগে আমাকে একটু বলো। আমরা র্যা মিলে প্রথমে যা যা আছে র্যা মিলটা আমরা টোটালি বসিয়ে পেলাম। এরপরে সমন্বয়ে প্রথম জাবেদা কি গিয়ে কি দেখলাম? বীমা খরচ ডেবিট। খেয়াল করো, বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট। তো আমার অগ্রিম বীমা তো আমার এখানে আছে। তাহলে অগ্রিম বীমা ক্রেডিট ছিল কত? 4,000। আর বীমা খরচ ডেবিটও ছিল 4,000। তো আমি কি করলাম? এই অগ্রিম বীমা সমন্বয়ের ঘরে ক্রেডিটে লিখলাম। বুঝেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমার আরেকটা হিসাব আছে, আমি তো অগ্রিম বীমা ক্রেডিট করলাম কিন্তু বীমা খরচ ডেবিট, ডেবিটটা তো রয়ে গেছে। তো ডেবিটটা যে রয়ে গেছে সেটা কি আমাদের র্যা মিলে আছে? নাই। তার মানে আমরা এখন সরাসরি সমন্বয়টাই র্যা মিলের নিচে, এই যে এখান পর্যন্ত র্যা মিল আমাদের শেষ, এখানে আমি দাগ দিয়ে দিলাম।
এখানে দাগ দিয়ে আমি ব্যালেন্স ক্লোজ করে দিব। কথা বুঝছো কিনা? এখানে কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে রেয়া মিলে কিন্তু আর বিমা খরচ নাই, তাহলে বিমা খরচ সরাসরি বসে যাবে সমন্বয়ের কোথায় ছিল বিমা খরচ ভাইয়া? ডেবিটে। দেখো আমরা জাবেদায় যখন করেছি, এই যে বিমা খরচ সমন্বয়ের বিমা খরচ ডেবিটে ছিল, সেই ডেবিটটা মানে আমরা দুইটা হিসাবে কিন্তু নিয়ে যাব। অগ্রিম বিমা রেয়া মিলের সাথে আছে, সেজন্য রেয়া মিলের ক্রেডিট পাশে, রেয়া মিলেরটা বরাবর সমন্বয়ের ক্রেডিট পাশে লিখলাম। বিমা খরচ আমার রেয়া মিলে নাই, তাহলে রেয়া মিলের নিচে গিয়ে সরাসরি লিখে দিব বিমা খরচ, আর সমন্বয়ের ঘরে বসবে কত? 4,000 টাকা কোন পাশে? ডেবিটে। সেজন্য এই যে আমরা রেয়া মিলটা ক্লোজ করে দিলাম এখানে। ভাইয়া আমি একটা কথা বলি, এখানে আমরা এটা হয়তো দেখাই নাই, তোমরা রেয়া মিলটা যখন আইটেম বসানো শেষ হবে তখন রেয়া মিলটা এইভাবে ক্লোজ করে যোগফল টেনে দিবা, শেষ। মানে রেয়া মিলে আমাদের কাজ শেষ। এবার আমরা এই যে বিমা খরচ এটা সমন্বয় থেকে পেয়েছি ডেবিটে, সেজন্য আমরা সমন্বয়ের ঘরে, এই যে সমন্বয়ের ঘরে ডেবিট পাশে লিখলাম। খুবই ইজি একটা বিষয়। এর পরেরটা দেখো, এর পরেরটা আমাদের সাপ্লাইজ খরচ ডেবিট। সাপ্লাইজ খরচ কিন্তু রেয়া মিলে নাই, রেয়া মিলে এটা নাই, তার মানে এটা সরাসরি সমন্বয়ে চলে যাবে, অর্থাৎ রেয়া মিলের নিচে চলে যাবে কোন পাশে? সমন্বয়ের ডেবিট পাশে আমরা লিখে ফেলবো। দেখো এই যে সাপ্লাইজ খরচ রেয়া মিলের নিচে চলে গেছে, সমন্বয়ের ডেবিট পাশে লিখলাম। সমন্বয় এই যে উপরে ডেবিট পাশে লিখলাম, দেখছো? আবার দেখো সাপ্লাইজ ক্রেডিট, এটা কিন্তু রেয়া মিলে আছে ভাইয়া, তাহলে আমরা রেয়া মিলের সাপ্লাইজের বরাবর চলে যাব, টাকা লিখবো সমন্বয়ের ক্রেডিট পাশে, যাবে তা দেখে দেখে আমরা বসাবো। তাহলে আমি সাপ্লাইজের ঘরে চলে গেলাম, রেয়া মিলে সমন্বয়ের ঘরে আসলাম। দেখো সমন্বয়ের ঘরে আমি কিন্তু ডেবিটে লিখি নাই, ক্রেডিট পাশে লিখছি, কারণ সাপ্লাইজ ক্রেডিট আছে আমাদের সমন্বয় দাখিলায়, আমি ক্রেডিটে লিখে ফেললাম। আমি জাস্ট জাবেদা দেখে দেখে এখন বসাবো, সমন্বয় জাবেদা দেখে দেখে বসাবো। এবার দেখো অনুপার্জিত সেবা আয় ডেবিটে আছে সমন্বয়ের, তাহলে এটা কিন্তু রেয়া মিলে আছে, তার মানে আমি রেয়া মিলে গিয়ে সমন্বয়ের ঘরে আমি ডেবিটে লিখে দেবো। দেখো অনুপার্জিত সেবা আয় আমি যখন রেয়া মিলে যাব আমি পাবো, এই যে রেয়া মিলে ক্রেডিট পাশে আছে, কিন্তু সমন্বয়ে গিয়ে আমি জাবেদা কি পেলাম? ডেবিট পাশে পেলাম, সেজন্য সমন্বয় ডেবিট পাশে লিখে পেলাম। এটা অনুপস্থিত সেবা আয়। কিন্তু আরেকটা জিনিস কি আছে ভাইয়া? অনুপস্থিত সেবা আয় তো ডেবিটে আছে, সেবা আয়টা কিন্তু আবার ক্রেডিটে আছে। সেবা আয়ও কিন্তু আমরা রেয়া মিলে দেখলাম আছে, তাহলে রেয়া মিলে একটাও রেয়া মিলে পাবো। 4,000 টাকা সমন্বয়ের ঘরে কোন পাশে লিখবো? কারণ এগুলা তো সব সমন্বয়, ক্রেডিট পাশে লিখবো। তাহলে আমরা সেবা আয়ের মধ্যে চলে যাই, দেখো সেবা আয়, সেবা আয়, তাহলে সমন্বয়ের ঘরে কোথায় যাব? ক্রেডিটে। কত লিখবো ভাইয়া? 4,000। আমি বোঝাচ্ছি, 4,000। ওকে, 4,000 লিখবো। এরপরে দেখো, এরপরে দাখিলা, সর্বশেষ দাখিলা আমাদের কি হয়? প্রাপ্য হিসাব বা দেনাদার, এটা রেয়া মিলে নাই, তাহলে এটা ওই রেয়া মিলের নিচে সমন্বয়ের যেখানে লিখেছি সেখানে চলে যাবে, সমন্বয়ের ঘরে 2,000 ডেবিটে হবে। তাহলে এটা যেহেতু আমাদের রেয়া মিলে কোনো হিসাব নাই, তাহলে আমরা এই যে নিচে চলে আসলাম প্রাপ্য হিসাব, সরাসরি সমন্বয়ের ডেবিট পাশে 2,000 টাকা লিখে ফেললাম। খেয়াল করো। আবার পরের জাবেদায় কি আছে? লাস্টের জাবেদায় আছে, লাস্টের হিসাবে আছে সেবা আয় ক্রেডিট। সেবায় কিন্তু রেয়া মিলে আছে কত টাকা? 2,000 টাকা। তাহলে আমরা আবারও রেয়া মিলে চলে যাব, সেবায় পেয়েছি কিনা ক্রেডিট পাশে 60,000, এখন সমন্বয়ে 2,000 টাকা আবারও ক্রেডিট হবে। তাহলে সমন্বয় টোটাল ক্রেডিট হয়েছে আগে 4, এখন 2, 6,000 টাকা, সেজন্য ক্রেডিট পাশে লিখছি। তাহলে এরই সাথে সাথে আমরা রেয়া মিল যেইগুলা সমন্বয় করেছি, সমন্বয় টোটাল 8টা হিসাব এসেছে, এর মধ্যে মাথায় রাখবা যেগুলার সাথে রেয়া মিলের হিসাব মিলে যায় সেগুলা রেয়া মিলের হিসাবের সামনে সমন্বয়ের ঘরে লিখবো, যেগুলার মধ্যে রেয়া মিলের হিসাব নাই সেগুলা রেয়া মিলের নিচে আমরা সমন্বয়ের ঘরে লিখবো। বিষয়টা ক্লিয়ার কিনা সবাই একটু বলো আমাকে, বিষয়টা ক্লিয়ার কিনা সবাই একটু বলো প্লিজ, তাহলে আমি খুশি হব। সিস্টেমটা খুবই সহজ, মানে আমরা প্রথমে রেয়া মিলটা শেষ করে দিব। রেয়া মিলটা শেষ করে দেওয়ার পর ধরো বিমা খরচ আমাদের রেয়া মিলে নাই, তার মানে রেয়া মিলের নিচে গিয়ে আমরা এটাকে লিখবো, টাকা লিখবো কোথায়? সমন্বয়, কারণ এই প্রত্যেকটা তো সমন্বয় দাখিলা। সো এই টাকাগুলো আমাদের রেয়া মিলের ঘরে আর বসবে না, এগুলা সরাসরি কোথায় বসবে? এগুলা সরাসরি দ্বিতীয় কলামে বসবে, অর্থাৎ এই সমন্বয়ের ঘরে বসে যাবে। 8টা বসবে। যেমন দেখো আমরা সমন্বয়ের ঘরে 8টা বসাইছি কিনা, এই যে 1, 2, 3, 4, 5, 6, এই যে এখানে হচ্ছে 2টা, কারণ এখানে 4,000 আর 2,000, 6,000 বসেছে। আমরা বুঝতে পেরেছি বিষয়টা কিভাবে কাজ করব। এখন একটা বিষয় আমরা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে এর আগেও বলেছি, রেয়া মিল করার সময়ও বলেছি, এখনো বলছি। দেখো আমরা সব সময় যোগ বিয়োগ করবো অ্যাকাউন্টিং। যোগ বিয়োগটা কিরকম? ধরো
একটা আইটেম আছে রেয়া মিলের, আমি একটু বড় করে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে, একটু মোটা করে দিচ্ছি। দেখো, ধরো রেয়া মিলের একটা হিসাব আছে, আবার সমন্বয়ের একটা হিসাব আছে। ধরো মূলধন, এটা আমাদের রেয়া মিলের ক্রেডিটে আছে, এটার সাথে কোনো সমন্বয় ছিল ভাই? এটার সাথে সমন্বয় কিচ্ছু ছিল না, খেয়াল করবা। নগদ তহবিল, এটা আমাদের রেয়া মিলের ডেবিটে আছে, এটার সাথে কোনো সমন্বয় ছিল না। তাহলে যেগুলার সাথে কোনো রেয়া মিলের হিসাবের সাথে যেগুলার সাথে কোনো সমন্বয় নাই, সেগুলা রেয়া মিলের যে পাশে আছে, সমন্বিত রেয়া মিলের সেই পাশে চলে যাবে। অর্থাৎ মূলধন রেয়া মিলের ক্রেডিটে আছে, তার মানে সমন্বিত রেয়া মিলের ক্রেডিটে চলে যাবে। খেয়াল করো, নগদ তহবিল রেয়া মিলে কি আছে? ডেবিটে আছে, তাহলে সমন্বিত রেয়া মিলের ডেবিটে চলে যাবে। যেগুলার সাথে কোনো সমন্বয় নাই, সেগুলার সাথে কোনো যোগ বিয়োগ নাই। সিম্পল হিসাব। তুমি সমন্বয় নাই, এখানে যোগ বিয়োগ করবে কার সাথে? তাহলে রেয়া মিলের আইটেমের সাথে যদি সমন্বয়ের কোনো আইটেম না থাকে বা কোনো হিসাব না থাকে, তাহলে রেয়া মিলের যে পাশে সেটা বসবে, সমন্বিত রেয়া মিলের সে পাশেই চলে যাবে। অর্থাৎ রেয়া মিলে মূলধনটা ক্রেডিটে বসেছে, সেজন্য সমন্বিত রেয়া মিলের ক্রেডিট। রেয়া মিলে নগদ তহবিলটা ডেবিটে বসেছে সম্পদ হিসাবে, সেজন্য কি? সমন্বিত রেয়া মিলের ডেবিট। এরপরে দেখো সেবা আয়। সেবা আয় আমাদের রেয়া মিলে ক্রেডিট পাশে আছে, কিন্তু আমরা যখন সমন্বয় করেছি ভাইয়া, একটু খেয়াল করো, সমন্বয় জাবেদায়ও দেখবা এই সেবা আয়টা ক্রেডিট পাশেই ছিল, দুইটা জায়গায় ক্রেডিট পাশে ছিল। এই যে এখানে ক্রেডিট পাশে 4,000, আবার এখানে ক্রেডিট পাশে 2,000, তাহলে টোটাল সমন্বয় ক্রেডিট পাশে কত দাঁড়ালো? 6,000 টাকা দাঁড়ালো। যেটার জন্য আমরা কি করেছি, ওই সমন্বিত রেয়া মিলে সমন্বয়ের ক্ষেত্রে আমরা ক্রেডিট করেছি, দেখো সেবা আয় ক্রেডিট করেছি সমন্বয়ে কত টাকা? টোটাল ক্রেডিট করেছি 6,000 টাকা। তাহলে এই আইটেমের সাথে আমাদের রেয়া মিলের আইটেমও আছে, আবার সমন্বয়ের আইটেমও আছে। দেখো, রেয়া মিলে আমাদের সমন্বিত, সরি, সেবায় ছিল 60,000, সমন্বয়ে সেবায় হচ্ছে 6,000। বুঝছো কিনা? দুই জায়গাতেই আছে। তাহলে আমরা কি করব? সিম্পল একটা হিসাব, মানে অনেক সহজ একটা বিষয় আমি তোমাদের সাথে আলোচনা করতেছি, বিশ্বাস করো ভাইয়া, এত সহজে তোমরা এই বিষয়টা বুঝবা না। দেখো, খুবই সহজ, খুবই সহজ। তাহলে আমার রেয়া মিলের আইটেমের সাথে সমন্বয়ের আইটেম যদি মিলে যায়, আমরা সবসময় একটা কথা আমি তোমাদেরকে বলি, এখনো বলবো। দেখো, বিষয়টা কি, ধরো তোমার একটা বন্ধু আছে, তোমার বন্ধু, তোমার ফ্রেন্ড, বা তোমার জিএফ বলতে পারো, বিএফ বলতে পারো, নর্মাল বন্ধু। আচ্ছা, রমজানের দিন জিএফ বিএফ এর দিকে গেলাম না, বন্ধু। তো বন্ধুর সাথে ধরো সে যা করে তুমিও তা করো, মানে তার সাথে তোমার, মানে সে যদি মনে করো যে জিনিসটা পছন্দ করে তুমিও সেই জিনিসটা পছন্দ করো, সে যেটা করতে ভালো লাগে তুমিও সেটা করতে ভালো লাগে, সে লেখাপড়া করতে ভালো লাগে তোমারও ভালো লাগে, তার মানে তার সাথে তোমার মিলে গেছে। তো যার সাথে আমাদের কথাবার্তা সবকিছু মিলে যায়, তার সাথে আমার বন্ডিংটা ভালো হয় না খারাপ হয়? অবশ্যই ভালো হয়। তার মানে যার সাথে আমার বন্ডিং ভালো হবে, সে আমার কি বলো, সে আমার ক্লোজ বন্ধু। অর্থাৎ তার সাথে আমার মিল হবে, যার সাথে মিল হবে তার সাথে আমার সম্পর্কটা প্লাসের হবে। তাহলে মনে রাখবা, কোনো একটা আইটেম ধরো রেয়া মিলে আছে, আবার সমন্বয়ে আছে। তো রেয়া মিলে যদি ধরো কোনো একটা হিসাব ডেবিটে থাকে, রেয়া মিলে ডেবিট, সমন্বয়েও ডেবিট, তাহলে জের এর সাথে জের মিলে গেছে, তার মানে আমরা সেটা যোগ করব। আবার যদি এরকম হয়, রেয়া মিলে ক্রেডিটে আছে, সমন্বয়ও ক্রেডিট, তার মানে জের এর সাথে জের মিলে গেছে, তাও আমরা কি করব? যোগ করব। কিন্তু যদি এমন হয় রেয়া মিলে কোনো একটা আইটেম ডেবিটে আছে, সমন্বয় গিয়ে সেটা ক্রেডিট, তার মানে কি মিললো বলো? মিলে নাই, তখন সেখানে আমরা কি করব? বিয়োগ করব। অথবা এমন হতে পারে রেয়া মিলে আছে ক্রেডিটে, সমন্বয় গিয়ে আছে ডেবিটে, মিলে নাই, তার মানে আমরা বিয়োগ করব। অর্থাৎ জেরের সাথে মিলে গেলে যোগ, না মিললে বিয়োগ। এই সেন্সে আমরা অঙ্কগুলা করব। দেখো, এখন আমরা সমন্বয় দাখিলা আর রেয়া মিলের সাথে সমন্বয় করব। দেখো, আমার সেবা এখানে আছে ক্রেডিট পাশে 60,000 টাকা ভাইয়া, আর সমন্বয় ক্রেডিট পাশে 6,000। তাহলে এই দুইটা কি যোগ হবে না বিয়োগ হবে? বলো তো, প্রথম জিনিসটা। অর্থাৎ মিলে গেলে যোগ, না মিললে বিয়োগ। তার মানে আমার এই 60-এর সাথে এই 6,000 কি হবে বলো তো? সবাই একটু কমেন্টে জানাও কি হবে বলো। আমাদের ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে, আমরা ছোট করে ফেলবো ইনশাল্লাহ। অঙ্কটা শেষ করে দিচ্ছি, খুবই দ্রুত বলো কি হবে। অবশ্যই যোগ হবে, কারণ আমাদের এখানে 6 হচ্ছে ক্রেডিটে, এখানে 60 হচ্ছে ক্রেডিটে, এখানে 6 ক্রেডিটে, তার মানে দুইটাই ক্রেডিট, দুইটা যোগ হবে। তাহলে 60 আর 6 কি হবে? 66। সেটা যেহেতু যেটা কোথায় আছে? ক্রেডিটে আছে, দুইটাই ক্রেডিটে আছে, এখানেও ক্রেডিটে চলে যাবে 66,000। বুঝতে পেরেছ?
এটাই হচ্ছে সমন্বিত র্যামিল। র্যামিলের সাথে সমন্বয়ের আইটেমের কি করব, আমি বলেছি হয় যোগ করব না হয় বিয়োগ করে আমরা সমন্বিত র্যামিলে লিখব। থ্যাংক ইউ ভেরি মাচ ইফতি আহমেদ। এখন দেখো পরের হিসাবটা, দেখো পরেরটা কি হচ্ছে, অনুপার্জিত সেবায়। দেখো ভাইয়া র্যামিলে কোথায় আছে, ক্রেডিটে আছে। একটু খেয়াল করবা, আমি কিন্তু এটা তোমাদেরকে একটু বলতে হবে। বলো র্যামিলে কোথায় আছে অনুপার্জিত, অনুপার্জিত সেবা এটা র্যামিলে 12,000 ক্রেডিটে আছে। সমন্বয় কোথায় আছে, সমন্বয় আছে ভাইয়া ডেবিটে। এখন তোমরা বলো যোগ হবে না বিয়োগ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ জুনায়েদ, অসংখ্য ধন্যবাদ। তহিদা অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ জেরের সাথে মিলে গেলে যোগ, না মিললে বিয়োগ। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। যারা মতামত দিচ্ছ সবাইকে আমার মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো পারবা। এখন আমরা অনুপস্থিত সেবায়ের বিষয়টা দেখি। দেখো এখানে আমার অনুপস্থিত সেবায় র্যামিলে ছিল ক্রেডিট পাশে, সমন্বয় গিয়ে আমরা পেলাম ডেবিট পাশে। তার মানে যেটার সাথে মিলে নাই ভাই, না মিললে কি হবে, আলটিমেটলি বিয়োগ হবে। তাহলে 12 থেকে 4 গেলে 8 হয়। এখন সে 8 কি ডেবিটে হবে না ক্রেডিটে হবে, বলো সে 8 কি ডেবিটে হবে না ক্রেডিটে হবে। আমরা দেখব যে যেটা বলো, যে যেটা বলো সেটাই হবে। দেখো আমরা যদি একটু সিম্পলি হিসাব করতে যাই, দেখো আমাদের কি হচ্ছে এখানে, আমরা যদি সিম্পলি হিসাব করতে যাই আমরা একটা বিষয় দেখব সবাই। সেটা কি ভাইয়া, সেটা হচ্ছে আমাদের যে এই যে অনুপার্জিত সেবায়, এটা এখানে ক্রেডিটে আছে, আর সেবায়টা এখানে, অনুপস্থিত সেবাটা এখানে ডেবিটে আছে। তার মানে মিলে নাই, তার মানে বিয়োগ হচ্ছে। এখন কোনটা বেশি, ডেবিটেরটা বলো না ক্রেডিটেরটা বলো? অবশ্যই ক্রেডিটেরটা বলো। তার মানে জের কোন বলো, ক্রেডিট জের বলো। তার মানে আমাদের টাকাটা চলে যাবে কোন পাশে, সমন্বিত র্যামিলের ক্রেডিট পাশে 8,000 টাকা। থ্যাংক ইউ ভেরি মাচ যারা মতামত দিয়েছো। তহিদা অসংখ্য ধন্যবাদ, ইফতি আহমেদ অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আমরা সমন্বিত র্যামিল প্রস্তুত করতে পারলে বাকিটা খুব ইজিলি করতে পারবো। ওকে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ক্লিয়ার ইফতি আহমেদ, অসংখ্য ধন্যবাদ। এরপরে দেখো পরেরটা সাপ্লাইজ। ভাই সাপ্লাইজ আমার র্যামিলে আছে ডেবিট পাশে, সাপ্লাইজ বরাবর আমরা সমন্বয় পেলাম, তবে সমন্বয় সাপ্লাইজ পেলাম ক্রেডিট। তাহলে মিলে 8,000 ডেবিট, সমন্বয়ে 6,800 ক্রেডিট। তার মানে মিলে নাই, না মিললে বিয়োগ হবে। তাহলে 8,000 থেকে 6,800 যাবে। তাহলে কোন জেটটা থাকবে, অবশ্যই ডেবিট জেটটা থাকবে। সেজন্য সমন্বিত মিলে ডেবিটে যাবে 1200, কারণ এটাই সম্পদ থাকবে। আমরা জানি সাপ্লাইজের মধ্যে আমার 6,800 টাকা সাপ্লাইজ খরচ করে ফেলছি, তার মানে আমার সম্পদ হিসাবে থাকবে 1200। এরপরেরটা দেখো বেতন খরচ। ভাইয়া বেতন খরচে আমাদের কোনো সমন্বয় নাই, দেখো সমন্বয় ফাঁকা। তাহলে আমরা বলছি যেটার কোনো সমন্বয় নাই সেটা নিয়ে কোনো চিন্তা নাই, বেতন খরচ র্যামিলের ডেবিটে আছে, সমন্বিত র্যামিলেরও ডেবিটে চলে যাবে। অগ্রিম বীমা, দেখো র্যামিলে আছে আমার 6,000 টাকা ডেবিটে, সমন্বয় আছে ক্রেডিটে, মিলে নাই। তার মানে কি হবে, 6,000 থেকে 4,000 মাইনাস হবে। কোন জেট থাকবে, ডেবিটেরটা বলো। তার মানে ডেবিট পাশে 2,000 বসবে। নর্মাল হিসাব। আমি এগুলা দ্রুত বলে দিচ্ছি কারণ আগেরগুলা বুঝিয়েছি, এগুলা বোঝানো লাগবে না। এরপরে দেখো আমাদের পরেরটা আছে যন্ত্রপাতি, এটার সাথে কোনো সমন্বয় নাই, দেখো সমন্বয় ঘর পাকা। তার মানে আমরা যন্ত্রপাতি এখানে ডেবিটে পেয়েছি, সমন্বিত র্যামিলেরও ডেবিটে লিখে ফেলবো। আর পরে যেগুলো আছে যন্ত্রপাতির পরে কিন্তু আমাদের র্যামিলের আইটেম শেষ। তার মানে এরপরে তিনটা জিনিস পেয়েছি, বিমা খরচ, সাপ্লাইজ, প্রাপ্য হিসাব। এগুলা কিন্তু র্যামিলের কোনো হিসাব না, এগুলা ডিরেক্ট সমন্বয় থেকে আসছে, যেগুলো আমরা এখানে পাই নাই, সেজন্য এগুলাকে আমরা নিচে নিয়ে আসছি র্যামিলের নিচে। তাহলে এগুলা যেহেতু সমন্বয় নাই, এগুলা সরাসরি সমন্বয়ের ঘরে বসছে। বিমা খরচ ডেবিটে বসছে, সমন্বয়ের সাপ্লাইজ খরচও ডেবিটে বসছে, প্রাপ্য হিসাব বা দেনাদারও ডেবিটে বসছে। যেহেতু সমন্বয় ডেবিটে বসছে, র্যামিল তো নাই, যোগ বিয়োগ নাই, সরাসরি সমন্বিত র্যামিলেরও ডেবিট পাশে চলে যাবে। বুঝতে পেরেছ সবাই বিষয়টা? এখন আমরা কি করব ভাইয়া, কোনো কাজ নাই, আমাদের র্যামিলের হিসাবগুলা ক্লিয়ার করেছি, সমন্বয়ের হিসাবগুলো আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে, আমাদের কিন্তু কাজ শেষ। তাহলে আমরা এখন কি করব, আমাদের কিছু করার দরকার নাই, আমরা শুধুমাত্র এই যে সমন্বিত র্যামিলটার যোগ বিয়োগ করে ফেলবো, তাহলে আমাদের হবে। দেখো আমরা সবগুলা জিনিসের যোগ বিয়োগ করে ফেলবো। আমরা র্যামিলের যোগফল টেনলে 1,12,000 হয়ে যায়, সমন্বয় আলাদাভাবে যোগ করব 16,800 হয়ে যায়। এবার র্যামিলের আইটেমের সাথে সমন্বয়ের আইটেমগুলা যোগ করে আমরা কি পেলাম, সমন্বিত র্যামিল। র্যামিলের আইটেমের সাথে সমন্বয়ের আইটেমগুলা যোগ অথবা কি করে বিয়োগ করে। নিয়মটা কি, জেরের সাথে মিলে গেলে যোগ, না মিললে বিয়োগ করে আমরা সমন্বিত র্যামিল পেলাম। সেটার দুইটা দিক, এই যে ডেবিট এবং ক্রেডিট, সেগুলাও আমরা যোগফল টেনে দিব।
1,14,000, 1,14,000, এটাই হচ্ছে আমাদের আজকের অঙ্ক ছিল। তো আজকের অঙ্ক যেটা করেছি যেমন আছে ঠিক তেমনই ভাবে বসে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই হচ্ছে কার্যপত্রের সমন্বিত র্যামিল। তো এটা আমাদের সমন্বিত র্যামিল করতে গেলে আমাদের কার সহায়তা লাগবে? সমন্বয়ের লাগবে। তো সমন্বয়ের কাজটা আমরা কি করব? আমরা জানি সমন্বয়ের দুইটা হিসাব থাকে, একটা ডেবিটে থাকে, একটা ক্রেডিট থাকে। আমরা প্রথম চিন্তা করব সমন্বয়ের হিসাবগুলো র্যামিলের মধ্যে আছে কিনা, যদি থাকে সেটা বরাবর লিখে ফেলবো। সেটা বরাবর সমন্বয় যদি ডেবিটে থাকে ডেবিটে লিখবো, সেটা বরাবর সমন্বয় যদি ক্রেডিটে থাকে ক্রেডিটে লিখবো, ক্রেডিটে থাকলে ক্রেডিটে লিখবো, ডেবিটে থাকলে সেটা ডেবিটে লিখবো, ক্রেডিট থাকলে ক্রেডিটে লিখবো, সমন্বয়গুলো বসাবো। আর যেই হিসাবটা এখানে বসাতে পারি নাই র্যামিলে, এই যে যন্ত্রপাতি পর্যন্ত, সেটা কি করব? র্যামিলের নিচে বসাবো। বসাবো সেটা সরাসরি র্যামিলের ঘরে তো আর বসবে না, সমন্বয়ের ঘরে বসে যাবে। এরপরে আমরা যোগ বিয়োগ করে সমন্বিত র্যামিলটা প্রস্তুত করব। কাজ কিন্তু আমাদের শেষ, এটাই কাজ সমন্বিত র্যামিল। তবে আমি একটা বিষয় বলি, তোমাদের জন্য সুবিধা হবে। বিষয়টা কি ভাইয়া? খুবই ইজি করে বুঝাচ্ছি। দেখো, যখন আমরা সমন্বিত র্যামিলটা প্রস্তুত করে ফেলবো তখন আমাদের কিন্তু আর কোনো কিছু চিন্তা নাই। এই হিসাবগুলা, এই সমন্বিত র্যামিলের হিসাবগুলা দুই জায়গায় যাবে। যেটা ডেবিটে আছে সেটা ডেবিটে যাবে, যেটা ক্রেডিটে আছে সেটা ক্রেডিটে চলে যাবে, দুই জায়গায় যাবে। কোন দুই জায়গায়? হয় আয় বিবরণী, না হয় আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্র। তাহলে সমন্বিত র্যামিলের যেটা ডেবিট সেটা আয় বিবরণী ডেবিটে যাবে, না হয় উদ্বৃত্ত পত্রে ডেবিটে যাবে, যে কোনো এক জায়গায় যাবে। কথা বুঝছো? আবার সমন্বিত র্যামিলের যেটা ক্রেডিট সেটা হয় আয় বিবরণীর ক্রেডিটে যাবে, না হয় আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিটে যাবে। তাহলে এখন বলো যে আমি কিভাবে বুঝবো কোনটা ডেবিটে যাবে কোনটা ক্রেডিটে যাবে? এটা অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি সমাপনী দাখিলায়। আমরা আলোচনা কি করেছি মনে আছে? আয় ব্যয়, আয় এবং ব্যয়, এই আয় ব্যয়গুলা কোথায় যায় ভাইয়া? আমরা আয় বিবরণীতে যাই। তাহলে আয় ব্যয় হলে আমাদের কোথায় যায়? আয় বিবরণীতে যায়। তাহলে আয়গুলা যাবে আয় বিবরণীর ক্রেডিটে, ব্যয়গুলা যাবে আয় বিবরণীর ডেবিটে। আর বাকি যা আছে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, যেগুলাকে আমরা বাস্তব হিসাব বা স্থায়ী হিসাব বলি, এই স্থায়ী হিসাব বা বাস্তব হিসাব, হ্যাঁ, এইগুলা চলে যাবে আমাদের উদ্বৃত্ত পত্রে। তো উদ্বৃত্ত পত্রের সম্পদ যাবে কোথায়? আমরা জানি ডেবিটে, দায় আর মালিকানা সত্ত্ব যাবে ভাইয়া ক্রেডিটে। শেষ। এটাই আমাদের কার্যপত্রের নিয়ম, আর কোনো নিয়ম নাই, কোনো নিয়মে নাই। তোমরা যারা আমার ক্লাস করেছো তারা জানো যে কত সুন্দরভাবে আমি তোমাদেরকে এটা শিখিয়েছি। আমরা কার্যপত্রের শেষ ক্লাস করাবো আগামীকালকে, একটা প্রশ্ন সলভ করাবো। এই একটা প্রশ্নের মাধ্যমে আমরা কার্যপত্র অধ্যায়টা সমাপ্ত করব ইনশাল্লাহ। আমরা এরপরে কার্যপত্রের কিছু এমসিকিউ নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো আজকের ক্লাসটায় আমি একটা কার্যপত্র তোমাদেরকে সুন্দরভাবে দেখানোর ট্রাই করলাম। এই কুমিল্লা বোর্ড 2019 সালের বোর্ড প্রশ্ন, এটা তোমরা এত ভালোভাবে বুঝতে পেরেছো, আমার মনে হয় আর কখনো এটা নিয়ে কোনো তোমাদের প্রবলেম হবে না। তো যারা আমার ক্লাস করো তাদের একটা রিকোয়েস্ট আমি করব, তুমি ভাই অ্যাকাউন্টিং কারো কাছে প্রাইভেট পড়িও না। হ্যাঁ, অ্যাকাউন্টিং অন্তত কমার্সের সাবজেক্টগুলা, অ্যাকাউন্টিং খেয়াল করবা, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, যদি চাও আমার কাছে পার্সোনালি পড়বা, পার্সোনালি, তাহলে তোমাদের জন্য আমার স্পেশাল কিছু সুযোগ আছে। সেই সুযোগগুলো আমি তোমাদেরকে দিব। যেমন হচ্ছে, আমি প্রথম কথা বলি, আমার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের উপর স্পেশাল সাজেশন আছে। সাজেশন আছে, কথা বুঝছো কিনা? প্রত্যেকটা টপিকের উপর সাজেশন বুক আছে, সেটার পিডিএফ দিয়ে দিব। এরপরে আমাদের প্রত্যেকটা অধ্যায়ের কয়ের জন্য কি পড়তে হবে, ক্ষয়ের জন্য কি পড়তে হবে, সেই রকম একটা বই আছে, সেটার পিডিএফ দিয়ে দিব। এরপরে আমাদের কি আছে? এরপরে আমাদের যেটা আছে, আমাদের হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ আমাদের এমসিকিউ আছে, সিকিউ আছে, বোর্ড প্রশ্ন আছে, সেগুলা দিয়ে দেব। এরপরে আমাদের বেসিক টু অ্যাডভান্স লেভেলের আলোচনা পাবা। প্রত্যেকটা অধ্যায়ের জন্য আমার কিন্তু আলাদা করে কি করা আছে, প্লে লিস্ট করা আছে প্রাইভেট, যেখানে আমরা প্রত্যেকটা অধ্যায়, যেমন আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের জন্য নিয়েছি 12টা ক্লাস, দ্বিতীয় অধ্যায়ের জন্য নিয়েছি 20টা ক্লাস, যেখানে অন্যান্য কোচিং তোমাকে মাত্র টোটাল কোর্সের জন্য 20-30টা ক্লাস দিবে। আমি একটা অধ্যায়ের জন্য এতগুলা ক্লাস দিচ্ছি। আর প্রত্যেকটা ক্লাস আমাদের গুগল শিটে রেডি করা আছে, তোমরা ক্লিক করবা, যখন যেটা প্রয়োজন সেটা সলভ করতে পারবা। আর শিটগুলো পাবা, সাজেশন বই পাবা, সবই পাবা। আর আমার তত্ত্বাবধানে থাকতে পারবা, যখন যে প্রবলেম আছে সেটা আমি সমাধান করে দিব। সো আমরা মান্থলি এই জিনিসটা করাচ্ছি। তোমরা যদি সম্ভব হয়, তোমরা যদি চাও আমার সাথে অ্যাড হতে পারো ইনশাল্লাহ। তোমার এই 4টা সাবজেক্টের দায়িত্ব আমাকে দিতে পারো, তোমার আর কোনো প্রবলেম হবে না। তো আজকের কথাটা আমরা যতটুকু বলেছি, তোমাদের এই যে কার্যপত্র সংক্রান্ত আজকে 7টা ক্লাস
ক্লাস করেছি। আমি কিন্তু সামনে যেহেতু তোমাদের রেসপন্স কম, এত সুন্দরভাবে হয়তো এত ডিটেলস ক্লাস করাবো না। সংক্ষেপে আমরা অন্যান্য কোচিং সেন্টার যেটা করে, তারা কি করে, ওয়ান শট ক্লাস নেয়, ওয়ান শট ক্লাস নেয়, জাস্ট একটু বেসিক আলোচনা করে দেয়। খেয়াল করো তারা কি করে, ভাই আমি অন্যান্য অনেক কোচিং এ ক্লাস নিয়েছি, তোমরা আমাকে চেনো। এরপরে কি করে, কিছু এমসিকিউ সলভ করে দেয়, দুই একটা বোর্ড প্রশ্ন একটু টাচ করে দেয়, অধ্যায় শেষ। আর তোমরাও খুশি, বারবার কমেন্ট করো, শেয়ার করো, কিন্তু আসলে তোমাদের এই অধ্যায়টা কি শেষ হলো বলো? আমি আজকে এই 7টা ক্লাস যারা করো নাই, তোরা একবার করে নিবা। এরপরে তুমি যার কাছে প্রাইভেট পড়েছো, তোমার বাসার টিচার হোক, তোমার কলেজের টিচার হোক, অথবা তুমি কোনো জায়গায় কোর্স করে থাকলে তাদের সাথে আমারটা কম্পেয়ার করবা। তোমার কম্পারিজনে যদি আমারটা ভালো না হয়, আমি গ্যারান্টি দিব আমি আর পড়াবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা যতটুকু কথা বলেছি অতটুকু মাথায় রাখার ট্রাই করবা। ইনশাল্লাহ আমাদের আবারও কথা হবে। তোমরা সে পর্যন্ত ভালো থাকবা, নিয়মিত ক্লাসগুলো করবা। আজকে 10টায় কি ক্লাস নিব ম্যানেজমেন্টের প্রথম পত্রের উপর, সেটা তোমরা মতামত দিবা। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।